আপনার নাম বা আপনার বাবা মা কারুর নাম যদি 2002-এর তালিকায় থাকে, জাস্ট ফর্মটা ফিল আপ করে দেবেন। আপনার নাম বা আপনার বাবা মা কারুর নাম যদি 2002-এর তালিকায় থাকে, জাস্ট ফর্মটা ফিল আপ করে দেবেন। নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। ঠিক গত পর্বেই আমরা বিহার ভোট নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং প্রচুর মানুষজন আপনারা অনুষ্ঠান দেখেছেন টেলিভিশনের পর সোশ্যাল মিডিয়াতে, এবং বিহারে 243টার মধ্যে 121টায় ভোট হয়েছিল এবং আমরা আমাদের বিশ্লেষণ থেকে যেটা মনে হয়েছে যা হতে পারে, এক্সিট পোল কিন্তু নয়, কিন্তু প্রেডিকশন অর্থাৎ হাওয়া কোন দিকে কি ট্রেন্ড হতে পারে সেটাই আমরা আপনাদের সামনে অ্যানালিসিস করেছিলাম। আপনারা অনেকে কমেন্ট করেছেন, অনেকে অনেক কিছু লিখেছেন, জানতে চেয়েছেন। তো আজকে আমরা প্রথমেই আজকের পর্বে বিহার নিয়েই রাখছি, কারণ আগামীকালকেই সেখানে সেকেন্ড ফেজের ভোট, তারপর 14 তারিখ, আজ থেকে 3-4 দিন পরে কিন্তু কাউন্টিং। সেদিনকেই একদম সামনে এসে যাবে যে আমাদের আলোচনা, আমাদের বিশ্লেষণ, আমরা যা বলেছিলাম কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হতে যাচ্ছে না, কি হতে পারে আপনারা দেখতে পাবেন। বিহার নিয়ে আমরা প্রথমে রাখছি, যেহেতু আগামীকাল ভোট 122টায়, 121টায় হয়ে গেছে, 122টা আউট অফ 243টা। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন, এবং আজকেও বিহারের সাথে আমরা SIR রাখছি। এত মৃত্যু চারিদিকে SIR-এর জন্য হচ্ছে, তারপর আরও অনেক কিছু তথ্য থাকবে যা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমে বিহার ইলেকশনে অর্কদা, আপনি গত পর্বে আমরা যে অনুষ্ঠান করেছিলাম প্রচুর মানুষজন দেখেছেন, হাজার হাজার মানুষজন দেখেছেন, দেখে বিভিন্ন রকম কমেন্ট করেছেন। কাল তার সেকেন্ড ফেজ, আপনার বিশ্লেষণ। না, আমি তো আগেই বলছি, এখনো বলছি, অঘটন না ঘটলে বিহারে এনডিএ এবার রেকর্ড আসন পেয়ে জিতবে। বেশ, এনডিএ সর্বনিম্ন আসন হতে পারে 133 আর সর্বোচ্চ 160-এর উপর। মহাগঠবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ হতে পারে 90, আর কমার জায়গাটা অনেকটা রয়েছে। যদি ধরে নিই 133 এনডিএ পেল আর মহাগঠবন্ধন পেল 90, তাহলে বাকি 20টা আসন ভাগ হয়ে যাবে জনসুরাজ পার্টি, নির্দল, আসাউদ্দিন ওয়াসির মিম ইত্যাদির মধ্যে। ভোটাররা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, মহিলা ভোটারদের সংখ্যা বেড়েছে ভোটদানের ক্ষেত্রে। SIR-এর পরে বিহারে প্রথম ভোট হচ্ছে, 47 লক্ষ নাম বাদ গেছে। তাও এই রেকর্ড টার্ন আউট বিহারের ইতিহাসে তো নেই, এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান, এটা হচ্ছে নীতিশের পক্ষে ভোট। ওকে, মহিলারা নীতিশের পক্ষে ভোট দিয়েছেন। নীতিশের পক্ষে একটা সিম্প্যাথি ফ্যাক্টর কাজ করছে। আর যেটি বারবার করে বলছে যে নীতিশকে চালাচ্ছে বিজেপি, তার কোনো ক্ষমতাই নেই। আর নীতিশ কিন্তু বিহারে যাই করুন না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছেন। জঙ্গলরাজের ক্ষেত্রে আপনি বলছেন, মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। প্রতি মহিলার অ্যাকাউন্টে যারা স্বনির্ভর কিছু করতে চান 10,000 টাকা করে পাঠানো হয়েছে। কেউ যদি ভালো কিছু প্রকল্প করে আরও 1,10,000 পাবেন। আবার কেউ যদি নাও করেন সেই 10,000 টাকা তাকে ফেরত দিতে হবে না। হ্যাঁ, আর লালু প্রসাদের দল ক্ষমতায় আসলে যাদবদের মাতব্বরি শুরু হবে, এটা অনেকে ভালোভাবে নিচ্ছেন না বিহারের মানুষ। এবং সেই জন্যই তারা নীতিশ কুমার এবং বিজেপির যে অ্যালায়েন্স, ফর্মিডেবল অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের পক্ষে ভোট দেবে। আগের বারের লড়াইটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, এবারে কিন্তু একতরফা হচ্ছে, মানে ওয়ান সাইডেড বলছেন আপনি। কার্যত ওয়ান সাইডেডই হবে, এনডিএর পক্ষে যাবে। বেশ, অর্থাৎ স্বাভাবিকভাবে অনেকে কিন্তু জানতে চেয়েছেন, যেটা আমাদের আগের পর্ব দেখে অ্যানালিসিস করে যারা জানতে চেয়েছেন, যে এনডিএ তাহলে এই SIR-এর পর তো জেনারেলি SIR করা হয় রিভিশনের জন্য, এত লাখ লোকের নাম বাদ গেছে মৃত ভোটার এবং অন্যান্য ক্ষেত্রে, ভোট পার্সেন্টেজ SIR করার পর বাড়ে কীভাবে? ওগুলো তো অবৈধ ভোটার, মৃত ভোটার, তাদের নাম বাদ গেছে। বেশ, প্রচুর তো নতুন ভোটার নাম তালিকাভুক্ত হয়েছে। বেশ, তো সেই জন্যই অটোমেটিক্যালি বেড়েছে। তালিকাটা অনেক স্বচ্ছ হয়েছে, ওকে, মেয়েধীন তালিকা হয়েছে, এবং মানুষ প্রো ইনকামবেন্সি ভোট দিয়েছে। প্রো ইনকামবেন্সি, এটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট নয়।
তাহলে ভোটিং পার্সেন্টেজ বেশি মানেই যে অ্যান্টি ইনকামবেন্সি, তার কোনো মানে কোনো মানে নেই। ওকে, এটা প্রো ইনকামবেন্সি ভোট হয়েছে, Okay. এটা এনডিএ এর পক্ষে ভোট হয়েছে বেশ। এবং নীতিশের পক্ষে সহানুভূতি বিহার জুড়ে। সবাই মোটামুটি ধরে নিচ্ছেন এটাই নীতিশের শেষ টার্ম, সেই জন্য তাকে তার প্রতি একটা আবেগ, একটা সিম্প্যাথি মানুষের মধ্যে কাজ করছে, তার সুফল এনডিএ পাবে ইভিএম এ। বেশ। সেক্ষেত্রে অর্কদা অনেকে এটাও জিজ্ঞেস করেছেন যে সেখানে মহাগঠবন্ধনের ক্ষেত্রে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হচ্ছে তাকে, সুতরাং তার কোনো প্রভাব কিংবা কোনো দাগ কাটতে পারবে না ভোটারদের মধ্যে। সেরকম কিছু নয়, দাগ নিশ্চয়ই যেখানে যেখানে কাটবার সেখানে সেখানে কাটবে। হ্যাঁ, লালুর আরজেডি আর কংগ্রেসের জোটকে মানুষ নেবে না, ওকে, কারণ তেজস্বী নিজেই একাধিক দুর্নীতির দায়ে অভিযুক্ত, কংগ্রেসের ওখানে কিছু নেই, আর পারিবারিক দ্বন্দ্ব আরজেডির মধ্যে প্রকট। তাই সব কিছু নিয়ে মহাগঠবন্ধনের পরিস্থিতি একেবারেই ভালো না। কংগ্রেস 60টা না 61টা আসনে লড়ছে, ওদের লড়া উচিত 25টা আসনে, সেটাই যথেষ্ট। কতগুলো পেতে পারে কংগ্রেস? কংগ্রেস আগেরবার 19টা পেয়েছিল, কমবে, বাড়বে। 19-এর থেকে কম। বেশ। আর প্রশান্ত কিশোরের দল সেখানে জানসুরাজ পার্টি 5টা আসন পাবে, ভোট পাবে 10-12%। নীতিশ বিরোধী ভোটটাই বেশি পাবে, আবার নীতিশের পক্ষেরও কিছু ভোট পাবে। প্রশান্ত কিশোর তো ডেবিউট্যান্ট, ওকে তো সেভাবে অতটা করা যায় না। সে এটা ভোটের দাগ কাটতে যাচ্ছে, অবশ্যই দাগ কাটবে। 10-12% ভোট পাওয়াটাও কম কথা নয়, সবে তো 2-3 বছর হলো। দলকেও চাঙ্গা করতে পারলে, নির্বাচনের পর গড় গোছাতে পারলে আগামী দিনে জনসুরাজ একটা ফর্মিডেবল ফোর্স হতে পারে বিহারের রাজনীতি। কোন জায়গাকে আপনি দেখছেন অর্কদা, যদি বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয় তাহলে তারাই তো সরকার গড়বে? নীতিশ মুখ্যমন্ত্রী হবে, বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে, নীতিশ মুখ্যমন্ত্রী। জানসুরাজ কি কোনোভাবে মার্জ করতে পারে পরবর্তীকালে? জনসুরাজের যে কজন জিতবেন তাদের কয়েকজন এনডিএতে চলে আসবে, সেটা তো সারপ্লাস হবে সেক্ষেত্রে। সারপ্লাস হবে, ওগুলো তো অ্যাডিশন। বেশ, তাহলে আগামীকাল কিন্তু ভোট, সেকেন্ড ফেজে, লাস্ট ফেজ বলতে গেলে, এবং 14 তারিখ কাউন্টিং। এনডিএ কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় ছিল, আছে, এবং সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে বিজেপি বিহারে, পরিষ্কার বিশ্লেষণ করে অর্কপ্রভু সরকার বলছেন। এবং শুধু তাই নয়, জানসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের কয়েকজন এমএলএ কিন্তু রেজাল্ট বেরোনোর পর, যদি প্রেডিকশন আমরা যা যা অ্যানালিসিস করলাম সেটাই হয়, তাহলে কিন্তু তারা এনডিএতে যোগ দেবে। এবার আমরা একটু ইন্টারন্যাশনাল টপিকে আসি, তারপর ব্রেক নেব। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আপনারা প্রত্যেকেই সম্পর্ক জানেন, কিন্তু বাংলাদেশের রিসেন্টলি পাক প্রীতি কিন্তু বেড়েই যাচ্ছে। কেন বললাম? কারণ শনিবারই কিন্তু জাহাজ, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে পিএনএস সাইফ বলে জাহাজ কিন্তু পৌঁছেছে, পাকিস্তানের কিন্তু জাহাজ পৌঁছেছে। এবং তারপর এই জাহাজ কি তাহলে লুকিয়ে জিহাদিদের ঢুকিয়ে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে অর্কদা? পাকিস্তান বাংলাদেশের এই মাখামাখি আমরা এটা ভালো চোখে দেখছি না। চিকেন নেককে হুমকি দিচ্ছে বাংলাদেশ, তা আমরা ওখানে সেনাঘাঁটি তৈরি করেছি, চোপড়াতে হয়েছে, আরও এক জায়গায় হবে। লালমনিরহাটে যেমন সীমানার অদূরে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পরিত্যক্ত বিমান ঘাঁটিকে চীনের এবং পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ তৈরি করছে, আমরাও ত্রিপুরার কৈলা শহরে ঠিক চিকেন নেক্সের অদূরে একটা পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে তৈরি করছি। এবং চিকেন নেকটা খুব স্পর্শকাতর রয়েছে, কারণ জঙ্গি নেতা ইউনুস অ্যাডভেঞ্চার করতে পারে, তো অ্যাডভেঞ্চার করলে ওকে তো সমুচিত জবাব দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশে অভিযান হবে। ভারতীয় সেনাবাহিনীর 3টে বড় ইউনিট ওখানে তৈরি করে ফেলেছে, তাতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধক আছে, তারপরে আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল আছে। বেশ। বাংলাদেশ যদি ভুলেও কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, অস্তিত্ব থাকবে না দেশটার। ইউনুস ও তার জঙ্গি সহযোগীরা অ্যাডভেঞ্চার করার জন্য চেষ্টা করে চিকেন নেককে নিয়ে, কারণ ওগুলো তো দূরাত্মার ছলের অভাব হয় না। আর ইউনুস তো একটা কি বলবো, ও এমন একটা লোক যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে, অত্যন্ত লোভী এবং দুর্নীতিবাজ লোক। ও জানে জীবনে আর যে কটা দিন আছে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থাকার জন্য ওকে জঙ্গি জেহাদিদের প্রশ্রয় দিতে হবে।
বাংলাদেশের বিকৃত মানচিত্র প্রকাশ করতে হবে। তো কোনো রেয়াত নেই। বেশ, আমরা বিরতি নেব বাংলাদেশ যদি প্ররোচনা দেয়, নির্মম পরিণতি হবে বাংলাদেশে। আমরা বিরতি নেবার কথা, কিন্তু লাস্ট বিরতিতে যাওয়ার আগে যে স্টেটমেন্টটা, যে আপনার রিয়াকশনটা নেবো, সেখানে এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের কাছাকাছি আসা ভারতের পক্ষে কতটা থ্রেট, কতটা বড় threat? বাংলাদেশ আদৌ কি কোনো থ্রেট threat? নয়, বাংলাদেশ থ্রেট নয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে, আইএসআই তৎপরতা বাড়ছে, ওকে, নাশকতা করতেই পারে, চেষ্টা অন্তত করতে পারে। তখন আমাদের ডক্ট্রিন কি, যে আমাদের দেশে নাশকতা হলে যারা নাশকতার পিছনে আছে বা যে দেশ মদদ দিয়েছে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে বলেই আমরা ধরে নেব। ওকে, তো যুদ্ধের জবাব যুদ্ধেই দেওয়া হবে। অপারেশন সিন্দুর এখনো জারি আছে। বেশ, যুদ্ধের জবাব যুদ্ধেই দেওয়া হবে। আমরা বিরতি নেব, আমরা বিরতিতে যাবো। বিরতিতে যখন ফিরবো, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 10 তারিখ, 6 দিনে কিন্তু বিএলএ রাজ্যের চারিদিকে কিন্তু লোকে মারা যাচ্ছেন এবং তারা আত্মহত্যা করছেন, এরকম অভিযোগ উঠছে। এই নিয়ে আমরা আলোচনা করব বিরতি থেকে ফেরার পর। হটটাকে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনাদের বাড়িতে, অনেকের বাড়িতেই ইতিমধ্যেই বিএলওরা চলে গেছে এবং আপনাদের নিশ্চয়ই এতদিনে এনুমারেশন ফর্ম আপনারা পেয়েছেন, অনেকে পাননি। কিন্তু এর মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়ে আপনাদেরকে বিশ্লেষণে ঢুকবো। সিইওকে কিন্তু ইতিমধ্যেই ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিস থেকে চিঠি দিয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 6 জন বাংলাদেশিদের নাম আছে এবং ইমিডিয়েটলি যাতে সেটা মুছে ফেলা হয়, সরিয়ে ফেলা হয়, ডিলিট করা হয়। আপনারা কিন্তু এই আপডেট দিয়ে শুরু করলাম। ওর কথা, এসআইআর নিয়ে এত মৃত্যু, এসআইআর কি এই এত মৃত্যু কি এসআইআর এর জন্যই? প্রথম কথা, যে কোনো মৃত্যু খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। এসআইআর এর জন্য মৃত্যু কিনা সেটা আমি বলতে পারবো না। বলা হচ্ছে এসআইআর এর জন্য মৃত্যু, মানুষ নাকি আতঙ্কে মৃত্যু হচ্ছে। এই কথাটার মধ্যে রাজনীতির প্রলেপ আছে, বাস্তব কি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। প্রথম কথা, এসআইআর একটা রুটিন প্রক্রিয়া, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা আতঙ্ক সৃষ্টি করছেন তাদের কাছে মানুষের জানতে চাওয়া উচিত যে আপনারা এই রুটিন প্রক্রিয়াকে ঘিরে এত আতঙ্ক তৈরি করছেন কেন। এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের তাদের উচিত, যারা আতঙ্ক তৈরি করছেন, বলছেন যে এসআইআর হলে এরপর এনআরসি হবে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তাদের কাছে জানতে চাওয়া উচিত কোন ঘটনার ভিত্তিতে আপনারা এটা বলছেন। এনআরসি সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু আসামে হয়েছিল, স্থগিতাদেশ হয়ে গেছে। অতীতেও এসআইআর রয়েছে, ভবিষ্যতেও হবে। এখন ফর্মটা তো সবাই দেখেছেন, যারা যারা পেয়েছেন, কেউ ডাউনলোড করে নিতেই পারেন। অত্যন্ত অনলাইনেও করা যাচ্ছে এখন, অত্যন্ত সহজ ফর্ম। আপনার নাম বা আপনার বাবা মা কারুর নাম যদি 2002-এর তালিকায় থাকে, জাস্ট ফর্মটা ফিল আপ করে দেবেন। এখন এখানে একটা ছোট্ট প্রশ্ন, অনেক বিএলও কিন্তু 2025-এর লিস্টও নিয়ে যাচ্ছেন, 2002-এর সঙ্গে 2025 ওটা নিয়ে যাচ্ছেন, সেটা অসুবিধা কিছু নেই। ইন্ডিভিজুয়াল নামে তো ফর্ম আছে, তাতে তো 2025-এ ভোটার, মানে সে থাক না থাক, ফর্ম থাকলে সে ফর্মটা আপনাকে দিতে হবে। খুব সহজ, খুব সহজ। আর যাদের ধরুন 2002-এর নাম নেই, বাবা মারও নাম নেই, তাদেরও চিন্তার কিছু নেই। তাদেরকে ওই 12টা ডকুমেন্টের মধ্যে একটা নথি জমা দিতে হবে। আবার কারো 2002-এর নাম নেই, আবার 2002-এর এসআইআর-এ পশ্চিমবঙ্গে তার বাবা মার নাম নেই, কিন্তু অন্য রাজ্যের ভোটার তালিকায় তার বাবা মার নাম আছে, অটোমেটিক্যালি হয়ে যাবে। এমনকি 2025-এ বিহারে যে এসআইআর হলো, তাতে এমন নাম তো থাকতে পারে যাদের আত্মীয় ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে আছে, এখানকার ভোটার, তাদেরকেও চিন্তা করার কিছু নেই, ওই তালিকাটা দিয়ে দেবে। কমিশনের কাজ হচ্ছে প্রকৃত ভারতীয় ভোটারদের নাম যুক্ত করা, একজনও যেন বার্তা যায়। এখানে কে হিন্দু কে মুসলমান ওসব দেখার কোনো প্রশ্নই নেই। এখানে কোনো রকম ওই ধর্মীয় পরিচয় বিবেচনা, কিন্তু এত আতঙ্কিত হয়ে ভারতীয়
ভারতীয় হলে, ভোটাধিকারের বয়স হলে তার নাম থাকবে। বেশ, প্রত্যেক মানুষের উচিত এটা ইনশিওর করা, রাইট। কমিশনকে পয়েন্ট আউট করে দেওয়া, আমি জানি ইনি ভারতীয়, এনার ডকুমেন্টেশন আছে, এর নামটা কেন বাদ গেল যদি এরকম হয়। সেখানে কমিশনকে ফোর্স করা, কমিশনের যদি ভুল ত্রুটি হয় অনিচ্ছাকৃত, যে এটাকে ইনক্লুড করতে হবে। আবার একই সঙ্গে তালিকায় যদি মৃত ভোটার থাকে সেটাকে বাদ দিতে হবে। আপনার পরিবারের কেউ হয়তো মারা গেছেন, তার নাম তার ফর্মকে দেবে না, ফর্ম দেবে কখন? যদি তার নামটা তালিকায় থাকে। না, যদি তালিকায় থাকে, সে যদি মারা গিয়ে থাকে তাও ফর্ম দেবে, তখন সেটা আপনার দায়িত্ব। আমি সেটাকে না ফিল আপ করে জমা দেবো না। আচ্ছা আচ্ছা, বলে দেয় এটা আপনার দায়িত্ব, অটোমেটিক্যালি বাদ চলে যাবে। কেউ বম্বেতে ভোটার, এখানেও ভোটার, ডবল এন্ট্রি। একটা জায়গায় ঠিক করুন কোথায় ভোট দেবেন। এখানে রাখলে ওটা কাটান, বেশ, ওখানে রাখলে এটা কাটান, সিম্পল। আর ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের নাম বাদ যাবেই। প্রয়োজনে এআই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, প্রয়োজনে হয়তো করবে কমিশন। এবার প্রযুক্তির এমন ব্যবহার হচ্ছে, আমার মনে হয় তো প্রক্রিয়াটা প্রপার ফিল্টার করা স্বয়ংসম্পূর্ণ হবে। কিছু কিছু সমস্যা এত বড় এক্সারসাইজে হতেই পারে, যেমন ডাউনলোড করতে গিয়ে যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেই, হ্যাঁ, তাদেরকে আবার নতুন করে যুক্ত করে আপলোড করতে হবে। ম্যাক্সিমামই বোধহয় খুব সম্ভব লিঙ্ক করা থাকে না, করতে হবে আপনাকে, অনেকের করে থাকে, তারপর অনেকের ভাবতে থাকে থাকে না। না। তো এটাই হচ্ছে বিষয়, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মৃত্যু তো দুঃখজনক, কারোর হাই প্রেশার আছে, হাই সুগার আছে, বিএলওর মৃত্যু ঘটছে, তার কাজের চাপে মেন্টাল, হচ্ছে। হ্যাঁ, কাজের চাপ দেখুন, একটা বুথে 1200 জন, 1 মাস সময়, এনাদের তো স্কুল টুল করতে হচ্ছে না, এই কাজটাই তো করছেন। কারোর আগে থেকে কোনো শরীর খারাপ থাকতে পারে, সবগুলো মিলিয়ে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে। এটাকে নিয়ে হইচই করার কোনো কারণ নেই। সারা ভারতবর্ষে এসআইআর হবে, তো হচ্ছে তো 12টা রাজ্যে, কোথাও শুনছেন এরকম হচ্ছে? আচ্ছা, ওর কথা আরেকটা প্রশ্ন, প্রায় কিন্তু মানুষজন অন্যান্য পর্ব দেখে লিখছেন যে ফর্ম পাওয়া মানেই কি আপনার কোনো চিন্তা নেই? ফর্ম যখন আপনি বিএলও আপনাকে ফর্ম দিচ্ছে, ফর্মটা ফিল আপ আপনি করছেন, মানে ভোটাররা করছে, করে আবার বিএলওকে দিচ্ছেন, ফর্ম পাওয়া মানেই কি সে সেফ? ফর্ম পাওয়া মানে আপনার নামটা আছে তালিকায় 2025-এ, তার টেনশন করার কোনো দরকার নেই। 25-এ আছে, হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রকৃত ভোটার। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ফর্ম পাওয়া মানে কিন্তু এটা নয় আপনি প্রকৃত ভোটার, প্রথমে মাথায় রাখবেন। ম্যাপিং এন্ড ম্যাচিং এ আপনার নাম এসে গেলে কোনো চিন্তা নেই। সেটা কি করে বুঝবে ম্যাপিং এন্ড ও ম্যাচিং? তো 2002, আচ্ছা, আপনার থাকতে পারে, আপনার বাবা মার থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো এই ডকুমেন্ট। ফর্ম নেওয়ার এত হিড়িক চারিদিকে, আর ফর্ম আপনাকে দিল কিন্তু আপনার 2002-তে নেই, আপনার কারোর 2002-তে নেই, বেশ, তখন আপনাকে ওই 12টা ডকুমেন্টের মধ্যে একটা দিতে হবে, ইনক্লুডিং আধার। আধার দিতে। আধার তো প্রমাণপত্র নয়, নাগরিকত্বের প্রমাণ নয়, এটা পরিচয়পত্র, সঙ্গে আরও দিতে হবে। পাসপোর্ট দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ব্যাংকের পাসবই, পেনশন অর্ডার, জমি বাড়ির দলিল, মিউটেশন, অনেক আছে, অনেক। সবারই একদম লাস্টে জিজ্ঞেস করবো, যারা নতুন ভোটার, সেক্ষেত্রে যারা ইনক্লুডেড হয়েছেন 2002-এ নয় 2025-এ, সেই ক্ষেত্রে তাদের জন্য কি করতে হবে? তাদের কিছুই না, তাদের বাবা মার নাম 2002-এর তালিকায় থাকলে কোনো অসুবিধা নেই, তাকে তাহলে ফর্ম দিয়ে দেবে, সেই যদি নাও থাকে। হ্যাঁ। আর 2002-এ তার বাড়ির কেউ যদি তালিকায় না থাকে, তাকেও ডকুমেন্ট দিতে হবে, একটু সিম্পল ব্যাপার। তাহলে এসআইআর নিয়ে এত ভীত মানুষজন হয়ে যাচ্ছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেশ ছেড়ে নাকি চলে যাচ্ছেন, ঘরে ঘরে তালা পড়ে যাচ্ছে। সে তো অনুপ্রবেশকারীরা যাদের পরিচয় নেই, যারা ভুয়ো অবৈধ, গোটা একটা বস্তি পুরো ফাঁকা, তারা এরকম ছবি বুঝতে দেখা পেরেছেন যাচ্ছে। যে তাদের আইডেন্টিটি এক্সপোজড হয়ে যাবে, সেই জন্য আর সমস্যা বাড়াতে না চেয়ে তারা স্বেচ্ছায় দেশ ছাড়তে চাইছে। ভালো, বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আজ কিন্তু একদম 3টে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখলাম আমরা। বিহারে আগামীকালই ভোট, এবং কি হতে পারে বিহারে, এক্সিট পোল নয়, আমরা জাস্ট একটা ট্রেন্ড, কোন দিকে মানুষজন কি বলছেন জনপ্রিয়তার দিক থেকে, অ্যাকসেপ্টেন্সের দিক থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তার সঙ্গে এই
বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে এই বাংলাদেশের পাকপ্রীতি বেড়ে গেছে, যার ফলে কি করতে হবে আমাদের দেশের তরফ থেকে বিশ্লেষণ করলাম। এবং এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, অর্ক প্রভু সরকার পরিষ্কার বললেন এটা একটা রুটিন প্রক্রিয়া, সুতরাং আতঙ্কিত হওয়ার, ভীত হওয়ার কোনো কারণ নেই। যেভাবে নর্মালি ইলেকশন কমিশন করছে আপনাদের কোঅপারেট করতে হবে, এবং বিএলওরা আপনাদের সঙ্গে সবসময় ছিল এবং তাদেরকে যা ইনস্ট্রাকশন গাইডলাইন দেওয়া হয়েছে তারা কিন্তু সেই মতোই কাজ করছে। আজকের পর্ব এ পর্যন্তই। কেমন লাগলো পর্ব ডেফিনেটলি জানাবেন, এবং আমরা পরবর্তী পর্বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।